দর্শক, স্বাগতম আপনাদের আরেকবার জামাস বয়স শোনার জন্য ভয়েস ফর ডেমোক্রেসির পক্ষ থেকে। দর্শক, একটি দেশে যদি দুটি আইন থাকে, ব্যক্তিবিশেষে যদি আইনের প্রয়োগের ভিন্নতা দেখা যায়, তবে কেমনটি শোনায়? আপনারা জানেন যে উপজেলা নির্বাচন নিয়ে সরকার একটি ঘোষণা দিয়েছে যে মন্ত্রী এমপিদের কোনো আত্মীয় স্বজন নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। এটার পক্ষে যেমন যুক্তি আছে, ঠিক তেমনি এটার বিপক্ষেও যুক্তি আছে। মানুষের সাংবিধানিক অধিকার এতে রক্ষা হচ্ছে কিনা সেই প্রশ্ন থেকেই যায়। তাছাড়া প্রধানমন্ত্রীর আত্মীয় স্বজন যদি বাংলাদেশে এমপি হতে পারেন, এবং সেটার সংখ্যাটা আমি একটু পরেই বলি দর্শক, যদি আপনারা শুনেন আশ্চর্য হয়ে যাবেন যে প্রধানমন্ত্রীর এতজন রক্ত সম্পর্কিত আত্মীয় স্বজন সংসদে আছেন, এমপি হিসাবে, মন্ত্রী হিসাবেও আছেন। কিন্তু মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজন যারা আছেন তারা নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। যাই হোক দর্শক, আমি এটা নিয়ে আলোচনা করব, তবে তার আগে আপনাদেরকে আহ্বান জানাবো, আপনারা আমার ফেসবুক পেজ জামান ভয়েস ফর ডেমোক্রেসি, এই পেজটি লাইক শেয়ার করে আমার সাথেই থাকবেন। সামর্থ্য থাকলে সাবস্ক্রাইব বাটন চেপে দেখতে পারেন। দর্শক, যেমনটি বলছিলাম, আমি যদি আপনাদের একটা পরিসংখ্যান দেই প্রথমে, গত যে সংসদ ছিল, অর্থাৎ এই সংসদের আগের সংসদে প্রধানমন্ত্রীর আত্মীয় স্বজন এই সংসদে ছিলেন 47 জন এমপি। তার রক্ত সম্পর্কিত আত্মীয় স্বজন ছিলেন, আমি আবারও বলছি, 47 জন। এই সংসদে কতজন সেটা এখনো জানা যায়নি। তিনি নির্বাচনের আগে, জাতীয় নির্বাচনের আগে যেমন মানুষ বলেছিল, বা আমরা যারা কথা বলি বিভিন্ন মিডিয়ায়, যারা রাজনীতি নিয়ে বিশ্লেষণগুলো করেন, তারা বলছিলেন যে এই নির্বাচন করে এই ডলার সংকটে মানুষের ট্যাক্সের টাকা খরচ করাচ্ছে, প্রধানমন্ত্রী সরাসরি ঘোষণা দিয়েই সিলেকশন দিতে পারেন। অভিযোগ আছে গত 300টি সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হয়েছেন একজন মাত্র ব্যক্তির ভোটে, তিনি হচ্ছেন প্রধানমন্ত্রী। যাই হোক দর্শক, সেই যে গত নির্বাচনে 1600 কোটি টাকা খরচ হয়েছে, এই 1600 কোটি টাকা খরচ করার কোনো প্রয়োজন ছিল কিনা বিচারের এবং কমেন্টের ভার আপনাদের উপরেই দিলাম। কারণ মানুষ নির্বাচনের আগেই জানতো কারা নির্বাচিত হচ্ছে, এবং আমি জামিন নির্বাচন হয়েছে, অনেক অভিযোগ ছিল। এখন আমরা দেখলাম অতি সম্প্রতি প্রধানমন্ত্রী একটি সংজ্ঞা দিয়েছেন পরিবারের। তিনি বলেছেন পরিবারের, তার পরিবার বলতে তিনি বুঝেন তার ছেলে মেয়ে, বাবা, চাচা, অর্থাৎ তার ইমিডিয়েট ফ্যামিলি মেম্বারকে তিনি বুঝিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, মন্ত্রীদের ক্ষেত্রেও সেই ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার এই সংজ্ঞায় পড়ে কিনা। যদি একই সংজ্ঞা প্রধানমন্ত্রীর জন্য একভাবে প্রযোজ্য হয়, মন্ত্রী এমপিদের জন্য কেন আরেকভাবে প্রযোজ্য হবে? দর্শক, আমি প্রথমে তার এই ঘোষণার পজিটিভ দিকটা বলি, যে মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজন যদি নির্বাচনে প্রার্থী হন, তাহলে আমাদের দেশে যে দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে প্রতিষ্ঠিত হয়েছে, সেটা তাদের এই দুর্নীতি করতে আরো সুবিধা হবে বিধায় তিনি হয়তোবা নেতৃত্বকে বিকেন্দ্রীকরণ করতে চেয়েছেন, ভিন্ন পরিবারের মধ্যে এবং ভিন্ন জনের মধ্যে ভাগ করে দিতে চেয়েছেন। এটা হচ্ছে আপনার, যদি বলেন আপনি, ওই নীতি কথা। কিন্তু বাস্তবতাটা কি? আসুন দর্শক, এই ঘোষণার কেন প্রয়োজন হলো? তার মানে আলটিমেটলি সরকার এবং আওয়ামী লীগ এবং প্রধানমন্ত্রী এটা মেনেই নিয়েছেন যে তাদের মন্ত্রী এমপিরা দুর্নীতি করেন, অপরাধ করেন, সমাজে অন্যায়ের সাথে তারা জড়িত, এবং তাদের এই দুর্নীতির যে স্টেক হোল্ডারগুলা, এটা যেন আর তাদের পরিবারের মধ্যে বা নিজস্ব আত্মীয় স্বজনের মধ্যে আর বিস্তৃতি লাভ না করে, সেজন্যই তিনি এই ঘোষণাটা দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, অনেকেই বলবেন যে বিএনপি গত নির্বাচনে না গিয়ে কি লাভ করেছে? বিএনপি নির্বাচনে যদি যেত, কি ফলাফল হতো অতীতের নির্বাচনগুলো থেকে আপনারা নিশ্চয়ই জানেন। এখন এই উপজেলা নির্বাচনেও যে বিএনপি বর্জন করেছে, বিএনপির এই বর্জন সঠিক হয়েছে না ভুল সিদ্ধান্ত হয়েছে? অনেকে বলছেন এটা স্থানীয় পরিষদ নির্বাচন,
প্রথমত, এটা যেহেতু স্থানীয় পরিষদ নির্বাচন, এই নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন সম্ভব নয়। আর সরকার যদি টোটালি পরিবর্তন সম্ভব না হয়, তাহলে রাষ্ট্র মেরামতের কাজ কোনোভাবেই সম্ভব হবে না। এক। দ্বিতীয়ত হচ্ছে, যদি বিএনপি নির্বাচনে যেতই, তাহলে অতীতের মতো আমরা দেখি যে উপজেলা নির্বাচনগুলা যখন শুরু হয়, প্রথম ধাপে মোটামুটি নিরপেক্ষ হয় এবং তারপরে কিছুটা হস্তক্ষেপ করা শুরু হয়। তৃতীয় এবং চতুর্থ ধাপে বা পঞ্চম ধাপ যদি থাকে, সেক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় বিএনপি বা বিরোধী দলের বা জামাতের প্রার্থীদেরকে মামলা দিয়ে হয়রানি করে বাড়িঘর থেকে বিতাড়িত করে দেওয়া হয়। বিএনপি যদি নির্বাচনে যেত, সেক্ষেত্রে বিএনপি নেতাকর্মীদের উপর আরও বেশি হামলা মামলা হতো এবং তাদেরকে কোর্টের বারান্দায় দৌড়াদৌড়ি করতেই তাদের সময় চলে যেত। কারণ এটা খুব স্বাভাবিক, আপনারা জানেন দেশের অবস্থাটা এখন এরকম হয়েছে যে 500 উপজেলার মধ্যে প্রায় যদি নির্বাচন সঠিকভাবে হয়, খুব স্বাভাবিক বিএনপি মৌরলেস বা বিরোধী দল যে 63টা বা 65টা রাজনৈতিক দল আন্দোলন করছে, বিরোধী দল থেকে একেবারে কম করে হলেও 400 জন নির্বাচিত হবে। তো সরকার যখন এই অবস্থা দেখবে, তখন খুব স্বাভাবিক প্রথম এবং দ্বিতীয় ধাপের পরেই তাদেরকে আর নির্বাচনী কেন্দ্রে যেতে দেওয়া হবে না। তাদের উপর মামলা শুরু হবে, বাড়িঘরে আক্রমণ শুরু হবে, বাড়িঘর পুড়িয়ে ফেলা হবে। সেই ক্ষেত্রে বিএনপি নির্বাচনে না গিয়ে যথাযথ সিদ্ধান্তই নিয়েছে। আজকে আমি সর্বশেষ দেখলাম যে প্রথম ধাপেই 26 জন উপজেলা পরিষদ চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। চিন্তা করুন সংখ্যাটা দর্শক। তার মানে হচ্ছে এখন মানুষের মধ্যে এক ধরনের কনসেপ্ট গ্রো করেছে যে ভবিষ্যতে আদৌ নির্বাচনের মাধ্যমে আর কোনো সরকার বা নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে কোনো জনপ্রতিনিধি নির্বাচন হবে নাকি সিলেকশন প্রক্রিয়ায় সবকিছু হবে বাকশালী কনসেপ্ট অনুযায়ী। আজকে প্রধানমন্ত্রী যে আদেশ দিয়েছেন, মন্ত্রী এমপিরা অনেকেই শুনেননি। আজকে দেখলাম আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়া পত্রিকায় নিউজেও বলা হচ্ছে যে অনেক জায়গায় এই মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজন থেকে গেছেন। কেউ কেউ বলছেন অনেক দেরিতে সেই ঘোষণা দেওয়ায় আমরা প্রত্যাহার করিনি বা আমরা মন স্থির করতে পারিনি। সে যাই বলুক, কেউ মুখ ফুটে না বললেও বাস্তবতা হচ্ছে প্রধানমন্ত্রী আপনার আত্মীয় স্বজন 47 জন এমপি এই সংসদে, আপনি কেন মন্ত্রী এমপিদের আরেকজনকে, তা আপনার বেলা এই অন্যায়টা জায়েজ, আর সাধারণ মানুষের বেলা মন্ত্রী এমপিদের বেলা সেই অন্যায়টা জায়েজ হবে না। তারা নির্বাচন করতে পারবেন না। একই দেশে দুই আইন হয়ে গেল না। সরকার ক্ষমতায় থাকার জন্য আজকে বলছেন যে আত্মীয় স্বজনদের দেওয়া হবে না বা সরকারের বড় বড় প্রতিষ্ঠানে যারা তাদেরকে দেওয়া হবে না। দেখুন দর্শক, বর্তমান যিনি পুলিশ প্রধান আব্দুল্লাহ আল মামুন, তার ভাই কিন্তু সুনামগঞ্জের একটি আসনে নির্বাচন করেছিলেন গত নির্বাচনে, অবশ্য তিনি পরাজিত হয়েছেন। বর্তমান যে সেনাপ্রধান আছেন শফি আহমদ, সেই সেনাপ্রধানের ছোট বোন, ওনার নামটা সম্ভবত রুনু রেজা, হ্যাঁ, সেই সেনাপ্রধানের ছোট বোন বর্তমান সংসদের সংরক্ষিত আসনের মহিলা এমপি। তা আপনি আত্মীয় স্বজনের কথা বলছেন, আপনার ক্ষমতা যারা ধরে রাখছে, পুলিশ প্রধানের ভাইকে দিচ্ছেন, সেনাপ্রধানের বোনকে দিচ্ছেন, এমপি বানাচ্ছেন, সেই ক্ষেত্রে এটা ঠিক আছে। আর অন্যের বেলা আপনি কি করছেন বলছেন এটা গ্রহণযোগ্য হবে না। এটা একই দেশে দুই আইন হয়ে গেল না। যাই হোক দর্শক, এই পরিস্থিতি থেকে মুক্তির জন্য একটাই পথ, আসলে সুবিধা মতো আইন বানিয়ে যারা এই কাজগুলো করছেন তারা দেশের ক্ষতি করছেন এবং দেশের এই, তার মানে প্রধানমন্ত্রীর আজীবন ক্ষমতায় থাকার জন্য যা যা করা দরকার, নিজের জন্য হলে এককভাবে হলেও একটি আইন তিনি তৈরি করে ফেলবেন। এটি হচ্ছে এখন বাস্তবতা। কাজে বিএনপিকে যারা উপজেলা নির্বাচনে না গিয়ে মনে করেছেন ভুল করেছে, মুঠেই নয়। বিএনপি সঠিক সিদ্ধান্তই নিয়েছে, কারণ আনটিল এন্ড আনলেস এই রিজিম পরিবর্তন না করা পর্যন্ত আপনি রাষ্ট্র গঠন করতে পারবেন না, অনিয়ম দূর করতে পারবেন না। কারণ সরকার চেয়েছিল সংসদ নির্বাচনে, যত কথাই বলুক না কেন, বিশ্ববাসী যে এই নির্বাচনকে গ্রহণ করেনি, এটি হচ্ছে বাস্তবতা। এটার পরে সরকার চেয়েছিল উপজেলা নির্বাচনে কোনোভাবে যদি বিরোধী দলকে আনা যায়, সেই যে অতীতের যে ক্ষতটা কিছুটা হলেও তারা হয়তোবা মুছতে পারবেন,
সেই চিন্তা থেকে তারা বলছিলেন বিএনপিকে আসার জন্য, এবং তারা প্রতীকটাও, তাদের দলীয় প্রতীকটাও, নৌকা প্রতীককে কিন্তু সরিয়ে দিয়েছিলেন উপজেলা নির্বাচনে। কাজের কাজ কিছুই হয়নি। সংসদ নির্বাচনেও যেমন তারা চেষ্টা করেছিলেন কমপক্ষে বিএনপির 100 জন এমপিকে নিয়ে নির্বাচন করতে, কাজের কাজ কিছুই হয়নি। কাজেই এই সকল আলোচনার চেয়ে বড় আলোচনা হচ্ছে আগে রিজিম পরিবর্তন, আর রিজিম পরিবর্তনের একটাই পথ হচ্ছে রাজপথ। রাজপথেই সমাধান হতে হবে। গণতান্ত্রিক ব্যবস্থায় যদি ফিরে যেতে হয় একদলীয় বাকশালী সিস্টেম থেকে, রাজা বাদশাদের স্টাইলের শাসন থেকে, তাহলে অবশ্যই রাজপথেই সমাধান হতে হবে, এবং একটি জবাবদিহিমূলক সরকার গঠনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন ছাড়া বাংলাদেশে আদৌ গণতন্ত্রের পথে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। ভালো থাকবেন দর্শক, কথা হবে আবার কোনো বিষয় নিয়ে।